সকালের ফুল তোলার সময় হয়ে এলো রে। সবাই একতরফা আড়িমুড়ি ছেড়ে হাই তুলে একরকম একই সুরে কথাই ভাসলো, লেটস গো বাডিস, ইটস টাইম। রক্ষিত মনে মনে বলল, এই তো সময় এসেছে, সময় কোজাগুড়ি তোমার চক্ষুদানে দেব কাজল। বাহ, বেশ সুন্দর বললি তো রক্স, সত্যিই তুই কবি। সবাই তাই শুনে একসাথে বলল, কি বললো রে, বল 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 বল। কুয়াশা ভরা সকালটায় যেন কাঁচা পাকা চুল দাড়ি মুখগুলো সিঁদুরের আলোয় কচি আবদার মুখে একরাশ খুশির রোলে পাড়ি দিল ফুল তোলাতে। সঙ্গে চলল রক্সের চারণ কবিতা, ফুল দেব তোমায় চরণে আলতা, লিখে দেব তোমায় বন্দনাতে, তোমার চরাচর মুক্তা খচিত বিনাশ সুরে, হে দেবী দাও তব আশিস, ভরিয়ে তোলো নবজ্ঞানে নবপ্রাণে। অল্প অল্প হাততালির শব্দ পাওয়া গেল। দূর দিঘির পাশ দিয়ে শিশির ভেজা সর্ষে ফুলের হলদে মিশে গেল নব যৌবনে নবতারুণ্যে পুনর্মিলন। আচ্ছা, নামগুলোর সঙ্গে পরিচয় করে রাখি। রক্ষিত রক্স পেশাদার কবি, থাকে এখন গ্রাম বাংলায়, মিশুকে জেদি প্রতিভা বিকাশের জন্য এখনো লড়াই করে যাচ্ছে। তন্নি নামটা যেমন সুন্দর তেমনি সুন্দর চিত্রশিল্পী, মিশ্র মাধ্যমে রঙের কাজ ও পরবস্তে চিত্রে দেশজোড়া তথা বিশ্বে বেশ সমাদৃত। অঙ্কুশ গোদল ওকালতিতে বেশ হাত পাকিয়ে দাড়িতে পাক ধরিয়েছে, ইদানিং শিশু রক্ষা কমিশন ও তার বিচারাধীন নানা বিভাগীয় কাজে দেশে ও বিদেশে পায়চারি করে থাকে। সমাদৃতা, পুষ্টি, সমাদৃত এক ডাক্তারনি, বেশ গুরুগম্ভীর, মনে শিশু, নিউরোলজিস্ট। নবাঙ্কুর ভ্যাবলা, এর পরিচালিত সিনেমা আপনি যদি না দেখে থাকেন তবে ক্ষমা করবেন, দেখার পর কথা হবে তাহলে। আয়ান মটর, খুব আদুরে মানুষ হলেও তার বনেদি ব্যবসা ও তার প্রতিষ্ঠিত এনজিও এখন দেশের গণ্ডি ছাড়িয়েছে। জনানেন্দ্র গাম্বাট, একসময় হকিতে ও ভলিবলে বেশ দক্ষ জাতীয় স্তরে নাম করা খেলোয়াড়, এখন দেশীয় স্তরে নতুন প্রতিভা সন্ধানে কর্মে নিযুক্ত। প্রমিলা প্রমস, একজন প্রাইমারি স্কুল শিক্ষক, একসময় রবীন্দ্রনাথে ডুব দিয়েছিল, কিন্তু সুযোগের অভাবে তা খোয়া গেছে। ফুল কাটতে সবাই বসবে এমন সময় আয়ান বলল, তোরা মালাগাত, আমি আসছি। রক্ষিত তাকে জড়িয়ে ধরে বলল, তোকে কোথাও সারতে হবে না মটর, আমার ঘর তোর জন্য সব সময় খোলা। একরকম চ্যাংদোলা করে সবাই তাকে ঠেলে ঘরের ভিতর বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। রক্স চিৎকার করে জানলা দিয়ে বলল, ওই ট্যাঙ্কের ওপর আসন আছে, পেরে নে। তারপর বাইরের দালানের ওপর বসে শুরু হলো মালা তৈরির কাজ। অবশ্যই তন্নির ওপর দিয়ে ভ্যাবলা ছুরি চালাতে গিয়ে খেলো গামবাটের ধাক্কা, তাতে সোজা গিয়ে পড়লো প্রমসের কোলে। অমনি সবাই বলে উঠল সমস্বরে, আই লাভ ইউ। সঙ্গে সঙ্গে গোদলো, আই লাভ ইউ টু। পুষ্টি মুখে আঙুল দিয়ে বলল, আসছে, মটর নামাজ পড়ছে। সবাই আবার কাজে মত্ত হয়ে ফিকফিক করে হাসতে লাগলো। রক্সকে হঠাৎ চুপচাপ থাকতে দেখে গাম্বাট বলল, কি হল্লা গুরু, নতুন কোনো ভাবনায় ডুব মারলে নাকি? রক্স, না রে, সবকিছু তো হলো, কিন্তু মূর্তি তো ভুলে মেরেছি। তন্নি অমনি লাফিয়ে উঠে বলল, তবে একেই বলে টেলিপ্যাথি, দাঁড়া তোদের সারপ্রাইজটা দিয়েই দিই। বলেই প্লাস্টার অফ প্যারিসের তার ধবধবে মূর্তিটা ব্যাগের ভিতর থেকে কাপড় মোড়া অবস্থায় বের করে সবার সামনে এনে ধরল। ভ্যাবলা অবাক হয়ে চেয়ে থাকতে থাকতে বলল, তন্নি, এ তো কাকিমার মুখ। বলতেই মালাগাথার মেলায় চোখ ছল ছল আসর এসে পড়ল। মটর নিঃশব্দে বাইরে বেরিয়ে সব দেখছিল। তবে কাকিমা কি আমাদের সরস্বতী মায়ের থেকে কম নাকি? তাই তো তন্নি তো আজ এত বড় শিল্পী। বলেই প্রমসের কাঁধে ধাক্কা দিয়ে বলল, ঘর থেকে আমার ব্যাগটা নিয়ে আয় তো। দেওয়ালে হেলান দিয়ে বসছেই সেই পুরনো ঠেলাই হয়তো প্রেমের গন্ধ অলি হয়ে ফুলে বসেছিল, কিন্তু পরিণত বয়সে ও বুকে হঠাৎ ধরাসটা আটকাতে পারেনি। তবে প্রমস বাধ্য মেয়ের মতো ব্যাগটা আনতে মটর বলল, ব্যাগটা খুলে প্যাকেটটা বের করে ডিজাইনগুলো সবাইকে দেখা, মায়ের প্যান্ডেল তৈরি করতে হবে তো। পুষ্টি ও তন্নি উঠে পড়ল ফল ধুতে।
রস গেল পুরোহিতের খোঁজে। ভ্যাবলা জুড়ল তন্নির পিছনে পুরনো প্রেমের গন্ধ পেতে। গোদল গাম্বার প্যান্ডেল তৈরির কাজে হাত লাগালো। আর মটর প্রমিসগুলোকে না রাখতে পারলেও পুজোর বাসন কোসন ও মূর্তির বেদি, মূর্তি সাজানো, খড়কলম দোয়ার ঠিক মতো সাজিয়ে রাখলো, ঠিক আগের মতো। দুজনের যেন কানে কানে বুকে ধরপর পারলো কি পারলো না জানা নেই, কিন্তু পুরোহিত ঘরে ঢুকেই হরে কৃষ্ণ বলে দালান থেকে প্রায় লাফ দিয়ে নেমে চিৎকার করে দালানের সামনে গ্রামের অর্ধেক লোক জড়ো করে ফেলল। কারণ নামাজ পড়ার পর মটর সাদা টুপিটা খুলতে ভুলে গেছে, আর পুরোহিত সেই অবস্থায় তাকে মূর্তি সজ্জা করতে দেখে তার পিলে চমকে গেছে। এই কাণ্ড। গ্রামের মোড়ল এসে উপস্থিত। রক্ষিত মুখোমুখি হলো সেই বিতণ্ডা। সবাই তালে তালে ধিক্কার, ধর্মনাশ, বেজাতের অভিশাপের টিপ্পনী ও ভয় দেখাতে লাগলো। একটু শান্ত হলে রক্ষিত মোড়ল মশাইকে বলল, প্রমথদা, তুমি মটরকে চিনতে পারছো না? তোমাদের গাছের পেয়ারা পেরে ধরা পড়ে কাকুর কোলে বসে টুকটুকে কচি গালে সব কটা খেয়ে তবেই ছাড়া পেত। প্রমথ বলল, সে তো ওর ছেলেবেলায়, এখন তো বড় হয়ে গেছে। রক্ষিত অবাক হয়ে বলল, বড় হলে বুঝি জাতপাত ধর্ম বেশি করে প্রকট পাই, তাই না প্রমথদা? প্রমথ বলল, অত সব জানি না। দেখো, তোমরা পুজো করতে পারবে না, আর বেশি বাড়াবাড়ি করলে তোমায় আমরা এক ঘরে করে দেব। রক্ষিত বলল, বেশ, তাই হবে। তবে পুজো ছাড়া অন্য কিছু করে মায়ের আরাধনা করলে অসুবিধা নেই তো? প্রমথ তো অবাক। পিছন থেকে এক মাতব্বর বলে উঠল, তা কি করবে কি শুনি? রক্স পিছনে সবার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে বলল, গান দিয়ে মায়ের আরাধনা করব। খালি গান করব, তাতে নিশ্চয়ই আপনাদের অসুবিধা হবে না। আর সন্ধেবেলায় গ্রামের ছেলে মেয়েদের একটু মিষ্টি মুখ করাবো, যদি আপনাদের আপত্তি না থাকে। আসলে ভেবেছিলাম কিছু ছাত্রছাত্রীকে আমার জমানো টাকায় ওদের পড়াশোনার ব্যাপারে সাহায্য করব, কিন্তু এ যাত্রাই হলো না। প্রমথ উত্তরে বলল, সে তুমি আর পারবে কিনা জানি না রক্ষিত, তবে তোমার ঘরে কিভাবে মায়ের আরাধনা করবে তা তোমার ব্যাপার। তবে কোনো আচার আর কাউরির অসুবিধা করতে পারবে না, আর বাচ্চাদের ব্যাপারটা আমি ও বেলায় জানাবো। যাওয়ার সময় প্রমথ রক্ষিতের কাঁধে হাত রেখে মটরের চোখে চোখ ফেলে মিষ্টি হেসে সবাইকে নিয়ে চলে গেল। হয়তো সেই মিষ্টি গোলগাল মুখটা তার মনে ভেসে উঠেছিল, কিন্তু বোঝেন তো, পদে থাকতে গেলে নিজেকেও কখনো কখনো জায়গায় বেঁধে রাখতে হয়। তবে অনুতাপে হয়তো বদল আনার প্রচেষ্টা করা যেতে পারে, তবে তাৎক্ষণিক পদক্ষেপ হানিকর হতে পারে। আর এটা যারা জানেন তারাই পদ টিকিয়ে রাখতে পারেন, আর পারেন জনমত। মন বিষাদের তারে তানপুরাটা সাদা হলে নীল দিগন্তে বসন্ত পঞ্চমী শুরু হয়ে গেল সঙ্গীত আরাধনায়। একযোগে যেন জীবনের এক পরম মুহূর্ত অনুভূত হলো, যে মুহূর্তে যেন কিছু চাওয়া ঘটনা, অন্তরিত মনে সুপ্ত প্রকাশ, ঘুমিয়ে থাকা, ছিঁড়ে যাওয়া কিছু অপ্রাপ্তিকে না পাওয়ার খেদ ছেড়ে মুক্ত করতে শেখায়। সামান্য হলো শৈশব যেন মুখ চুমে যায়। গানটা শেষ হতেই কেমন যেন প্রত্যেকে ছিটকে গিয়ে উঠানের এদিক ওদিক দালানে, ঘরের ভিতরে জানলার দিকে আকাশ ভরা সর্ষে ফুলের বাসন্তীতে ঝলমলিয়ে ওঠা শান্ত দিঘির পাড়ে আসা যাওয়া করা মনের পাখিগুলোকে চুপ মনে দেখছিল। অসহায় কি ভাবছিল? না পারা কর্তব্যগুলোকে, না কিছু সত্যি না বাকি থেকে গেছে। সে সময় গামবাটের এক চটকদারি হুঙ্কার যেন আবার বন্ধু মহলে প্রাণ ফিরে দিল। বহুত ভূত লাগি হে ইয়ারা বলে মন্ত্র বলে যেন মন খারাপগুলোকে এক জায়গায় করে ফেললো, আবার মন ভালো করে দিল। কিছু হয়েছিল কি সকালবেলায়? দুপুর জানলো না। সেই গরম ভোগের খিচুড়ি, সবজি, পায়েস, লুচি, গাজরের হালুয়া, বরফি, চাটনি, পাঁচমিশালি আচার যেন মনের আচারগুলো জাগিয়ে তুলল। পুনর্মিলন। খাওয়া দাওয়ার পর বাড়িটা জুড়ে বিশ্রামের পাল্লায় নিঝুম সন্ধ্যা আসার আগে নীলকমল যেন সূর্যরশ্মি হয়ে ওড়ানো গোধূলির গন্ধ ঢেলে দিয়ে গেল চারিদিকে। অনেক কটা প্রজাপতি যেন বাড়িতে ধেয়ে এসে আবার ঘুমন্ত চোখে জীবন্ত প্রাণ ঢেলে দিল।
প্রমথের শেষ নিশ্চুপ ভুল বুঝতে পারা বিচার্য প্রতিশ্রুতি আরো একবার রক্ষিতকে বুঝিয়ে দিল কেন মাঝে মাঝে তার গ্রামপল্লীর কাহিনীগুলোকে প্রমথকে যেন মনের অজান্তেই টেনে আনে। আসলে জীবনে অনেককে সাদা চোখে অনভিপ্রিত মনে হলেও কালো পর্দার আড়ালে সেও আগলে রাখে তার ইচ্ছে ডানার এক পাখনা হয়ে। তা হিসেবেই বেহিসেবি মনের আবেগ বিহ্বলতাই ধরা পড়ে না, শুধু দৃষ্টিকোণে উপলব্ধিতে আবারও শ্রদ্ধা ভালোবাসা যোগ করে দেয়, আরো প্রেমে। তবে এই কি জীবন শিক্ষাবোধ? বাচ্চাগুলোকে নিয়ে বেশ কেটে গেল সবার। আদর, নাচ গান, হাসি, মিষ্টি, ফুল, ঠাট্টা, ছেলে মানুষে আর বিনা প্রতিযোগিতায় জীবন ফিরে পাওয়া, সব ওই শুভ মূর্তির জন্য, যা কাউরির কল্পনা, যা কাউরির সুধা বা কাউরির প্রাণ। জীবনে কিছু জিনিস বিসর্জন হয় না, দেওয়া যায় না, দিতে নেই, সেটাই পরিচয়, জ্ঞানাং দেহি। বসন্ত পঞ্চমীর রাত, রাত বলতে শহরতলির বুকে যাকে সন্ধ্যা বলা হয় চলাচলের ফের, শব্দ, কোলাহল, যাতায়াত, পরিবেশনার নিরিখে প্রয়োজন যাদের দিনের আলোর শেষেও আলোকিত জাঁকজমকে নিয়ে ফেলে, সূর্য, চন্দ্র, গ্রহ তারার আকাশ শোভাকে মিটিয়ে ফেলে অদ্যমতায়, যেখানে তন্নি, অঙ্কুর, সমাদৃতা, নবাঙ্কুর, আয়ান, জ্ঞানেন্দ্রকে ছুটিয়ে নিয়ে ফেলে গতিস্রোতে। প্রমীলার ক্ষেত্রে একটু আলাদা হলেও ব্যাপারটা একই। সে তো মফস্বলেই, আর রক্ষিত যার এই প্রকৃতি, ঝিঝির ডাক, স্তব্ধতার মাঝে একটু বিচ্ছেদ হলেই মন খারাপ ও বিরক্তির ভাব ফুটে ওঠে। সূর্য, চন্দ্র, তারার জমক ডুবে যায় কলমে, দুমুঠো খাবার আয়োজন, ভরা শ্বাস, টাটকা স্বাদের রসদে। যোগাযোগ ঘটে প্রান্তরে, দিঘির জলে মুখ ধোয়া পরিবেশে, সামান্য জটলা বিবাদ পেরিয়ে আলিঙ্গন। সেখানে আজ পুনর্মিলন পূর্ণ হলো কি যার আরাধনার সত্যি নিজেদের মিলে ধরার প্রচেষ্টা ও কর্মযোগ্য। মটর বলল, সবই আমাদের ভুল রে, একটু যদি মনে করে টুপিটা খুলে রাখতাম তবে রক্সের আজ এই দিন দেখতে হতো না। গাম্বাট বলল, ছোড় না ইয়ার, কিন্তু আজ হাম দোস্ত লোক প্রচুর মজা করেছি অনেকদিন পর। প্রমস বলল, মজা করছি ঠিকই, কিন্তু কিছু জিনিস ছাড়া যায় না। গোদল এক চুমুক দিয়ে বলল, সত্যি আমার যে কি অসহায় লাগছিল, কি বলবো তোদের, একটা সামান্য অধিকার এইভাবে অজান্তেই নষ্ট হয়ে যাবে ভাবিনি। পুষ্টি গ্লাসটা নামিয়ে বলল, হয়তো এই ভাবনাটা আমাদেরই ভাবতে হবে। রক্স রান্নাঘর থেকে বলে উঠল, দেখ, পুজো হয়নি বলে আমারও যে আফসোস হয়নি তা নয়। বছরের একদিনই আমি ওই পছন্দসই দেবীর প্রতি লিপ্ত হই, কিন্তু আজ যেন সারা জীবনের জ্ঞান বুদ্ধিকে কেমন অসহায় বলে মনে হলো। প্রমস, শুধু বিদ্যে বুদ্ধির জন্য নয় যে বই, খাতা, বাজনায় ফুল দিয়ে পূজা অর্চনা করলেই হবে। সামাজিক বোধ, সত্য, মানসিক সমৃদ্ধিও একটা ব্যাপার থাকেই, যেটা শিক্ষিকা হিসেবে আমি বলতে পারি সামাজিক দায়িত্ব ও কর্তব্য। মটর দরজা খুলে বাইরের চাঁদটার দিকে তাকিয়ে বলল, আমরা তো কে কি তা প্রমাণ করতে আসিনি প্রমস, আমরা নিজেদের ছেলেবেলার দেবীকে একসাথে অঞ্জলি দিতে এসেছি। গোদল, ঠিক তাই, সেরকম হলে তো প্রত্যেকের আলাদা আলাদা করে নিজেদের জ্ঞান দেবীর পুজো করা উচিত। জ্ঞান যদি সর্বমত ও নৈতিক অধিকার হয়ে থাকে, তাহলে এই বিচার আমি কোনোদিন ভেবেছি না কোনোদিন মানব। পুষ্টি বলে উঠল, এ তো আমাদেরই দোষ রে, আমরা শুধু বাকশক্তিটুকু নিয়ে খেলা করেছি। আজ বুঝতে পারলাম তার প্রয়োগ ঠিকমতো হওয়া কতটা জরুরি। নিশ্চুপ থাকার মধ্যে রক সবার সামনে খাবারগুলো সাজিয়ে বলল, তোরা জানিস জ্ঞানের দেবী ও দেবতার বর্ণনা নানান জায়গায় নানান রকম? মটর বলল, মানে আমাদেরও ধর্মে আছে নাকি? রক্স একটু হেসে বলল, সব ধর্মেই জ্ঞানের আরাধনার ব্যবস্থা আছে। জ্ঞান না হলে ধর্মগ্রন্থ হবে কি করে বলতো? আত্মিক উন্নতি কি সম্ভব? গোদল বলল, আমি যতদূর জানি ইসলাম ধর্ম মতে পরমেশ্বর মানে আল্লাহকে জ্ঞান সৃষ্টির ধারক হিসাবে মানা হয়, খ্রিস্ট ধর্মের পবিত্র আত্মাকে বুদ্ধি ও জ্ঞানের প্রতীক হিসাবে ধরা হয়। গাম্বাট বলে উঠল উত্তেজনায়, হাম লোক তো গুরু নানক কো মানতে হ্যাঁ। রক্স মুখের খাবারটা শেষ করে বলল, তেমনি গ্রিক, রোমান, মিশরীয় সভ্যতায় মিনার্ভা, ডাস্কলাস, ত্রতকে শিক্ষা দেবতার প্রতিরূপ হিসাবে মানা হয়।
ইহুদিরা ইলোহিম চাকাম এলদিয়ত এলদিহাকে জ্ঞান, বুদ্ধিমত্তা, বাকশক্তি মানে উইজডমের দেবতা হিসাবে মানে। পুষ্টি বলল, আর বৌদ্ধ ধর্মে মঞ্জুশ্রী, জৈন ধর্মে ঠিক মনে করতে পারছি না। রক্স হেসে বলল, কে ভালা জানা না। তেমনি নর্স মাইথোলজিতে মিমিরকে কনসেপ্ট অফ সারাস মানে জ্ঞান রসের প্রতীক হিসাবে বর্ণনা করা হয়। সবচেয়ে বড় কথা, সংস্কৃত শব্দে সারাস মানে ফ্লোয়িং অফ ফ্লুইড মানে সরস্বতীকে বাগদেবী হিসাবে বর্ণিত ও সর্বোচ্চ স্থান দেওয়া আছে। তবে আমাদের প্রাচীন আদিবাসীরা তাকে রূপ দেয় পৃথিবী রূপে, জাহের এরা। তন্নি অনেকক্ষণই চুপ করে বসেছিল। নিজের কাজে মাথা উঠিয়ে একটা A4 শিট সবার সামনে তুলে ধরতেই পুনর্মিলনের রস গড়াতে গড়াতে ভোর হয়ে উঠল। সেই কাগজে সবাই যেন হাসছে তন্নির নিখুঁত শিল্পে, কলমের আঁচড়ে। যেমন করে গাড়িটা শব্দ না করে এসেছিল, তেমনি শব্দটা না করেই বেরিয়ে গেল। পথের ধুলা গিয়ে থামল সেই বুড়ো অশ্বত্থ গাছটার নিচে। সেখানে সবাই রক্সকে গাড়ি থেকে নামিয়ে শহরে পাড়ি দেবে। এখানেই তো শেষ সেই গ্রামের সীমানা। কিন্তু ঘটল অবাক ঘটনা। সেই বাচ্চাগুলো আগলে দাঁড়ালো গাড়িটার পথ। গ্রামের সীমানায় সবাই গাড়ি থেকে নামলে সবার হাতে পড়ল সদ্য ফোটা ফুলের অপুটো হাতের তোড়া ও গন্ধ। রক্স বলল, তন্নি, মাকে তো বিসর্জন দিতে পারলাম না, তুই বরং ওই মূর্তি এদের দিয়ে দে। যাদের জন্য সরস্বতী, তারাই ঠিক করুক কি করবে। তন্নি স্মিত হেসে তাদের হাতে সে মূর্তি দিতেই সর্ষে ক্ষেতের কুয়াশা ছিঁড়ে আনন্দের স্রোত, সূর্যের প্রথম অভায় মাথায় মাথায় নাচতে মিলিয়ে যেতে দেখল শৈশবের ছলে। পুষ্টি বলল, এর থেকে ভালো শেষ হতে পারে না। রক্স বলল, শুধু মিলিয়েছিল মিলবে বলে, শুধু জেগেছিল জাগবে বলে। আজ যে ছড়িয়ে গেল নীল দিগন্তে, কিছু বলে গেল প্রাণে প্রাণে। প্রণাম নিয়মা। গাড়িটা রাস্তা ধরে এগিয়ে গেল আর রক্ষিত পথ ধরল বাড়ির পথে। সাক্ষী থাকলো নীল দিগন্ত মনে পড়ে আর ভ্যাবলার ক্যামেরা বন্দী হয়ে।